হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিচিং এলসি। তো আজকে ক্লাসে আমি তোমাদেরকে ফ্রিকশনটা দেখাবো। ফ্রিকশনের যে বেসিক টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, ফার্স্টে আসি। ফ্রিকশনটা হচ্ছে কী টাইপের বল। ফ্রিকশন তোমরা হয়তো জিনিসটা হয়তো লক্ষ্য করেছো, কিন্তু বোঝোনি যে ফ্রিকশন জিনিসটা কী। দেখো, আমি একটা বক্স আঁকছি ফার্স্টে। আচ্ছা, বক্সটা আমার এটা একটু 4 কোণা শেপের মতো হতে হবে, ঠিক আছে। এবার এই যে বক্সটা আছে, ধরো আমি এটাকে ঠেলছি, ঠিক আছে, বা টেনে নিয়ে যাচ্ছি। আমি ধরো এদিকে টেনে নিয়ে যাচ্ছি এ বল দিয়ে। এবার একটা প্লেন আছে, ধরো এই প্লেনটা আছে। প্লেনটা ধরো একটা আমি অন্য লাইন দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে প্লেনটা, ধরো এই প্লেনের উপর আমি টেনে নিয়ে যাচ্ছি বস্তুটাকে। এবার কী হবে, এই যে প্লেনটা আছে, এই প্লেনটার এই নিচের অংশটাই দেখো টানতে, এটা যদি এর উপর চেপে থাকে তাহলে কী হবে, টানতে আমার কষ্ট হবে। তার মানে কী হচ্ছে, দেখো আমি যে বলটা নিয়ে এদিকে টানছি, এই বস্তুটা যে আমার এই তলের ওপর নামানো আছে, এই তলটার বিপরীত দিকে কিন্তু একটা বল কাজ করে, যেটা কিন্তু বস্তুটার গতিটাকে কিন্তু আটকানোর চেষ্টা করছে। যে কারণে কী হচ্ছে, আমার টানতে ধরে এই বস্তুটাকে আমি যদি টেনে নিয়ে যায়, তাহলে টেনে নিয়ে যেতে গেলে এই বস্তুটাকে আমাকে এক জায়গা থেকে যখন নিয়ে যাব, তখন কিন্তু আমাকে প্রচুর বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে। অথবা কী হচ্ছে, এখানে ধরো আমার যে বলটার প্রয়োজন ছিল তার থেকে আরও বেশি বল লাগছে এটাকে টেনে নিয়ে যেতে। তার মানে কি, এই যে বলটা, কিছু পরিমাণ বলটা, এই যে নিচের অংশে যে বলটা হচ্ছে, এই বলটা কিন্তু অপচয় হয়েছে। মানে কি, এইটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি যে অপচয় বলটা থাকছে তোমাদের, এটাই হচ্ছে কি ঘর্ষণ। মানে এফ, যেটা আমি বললাম ছোটো হাতের এফ, এই ছোটো হাতের এফটা হলো কি ফ্রিকশন, যেটা কি হচ্ছে তলের সাথে নিচ দিয়ে কাজ করছে। এবার মেন কাজ দেখো, যে এই যে ফ্রিকশনটা আমার নিচ দিয়ে কাজ করছে কী কারণে হচ্ছে, আমরা যেটাকে বলছি মসৃণ তল। ধরো সাপোজ এটাকে বলছি আমি একটা, মানে এই সাদা অংশটা যে সারফেসটা আছে, সেটা ধরো আমি দেখতে এরকম, মানে অ্যাকচুয়ালি আমি যখন দেখছি তখন কি এরকম সাদা প্লেন সারফেস মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কী হচ্ছে, এটাকে যদি আমি মাইক্রোস্কোপে দেখি তখন দেখা যাচ্ছে সারফেসটা আমার জুম করে দেখলে এরকম দেখাচ্ছে, ঠিক আছে। সারফেসটার মধ্যে একটা ধরো এরকম একটা এলোমেলো মানে আঁকা বাঁকা আর কি একটা দেখো একটা এবড়ো খেবড়ো অংশ আছে। এই এবড়ো খেবড়ো অংশটার জন্য কী হচ্ছে, যখন এর ওপরে আমি আর একটা তলকে নিয়ে যাব, এবার যে ওরও যে তলটা আমি দেখছি নিচের অংশটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি এরও কিন্তু এই নিচের অংশটা কিন্তু এবড়ো খেবড়ো, ঠিক আছে। আমি যদি জুম করে দেখি তাহলে কি হচ্ছে, দুটো তল যখন এই ওপরে যে তলটা আছে আমাকে, এটা এ, ওপরে যে ব্লকটা আছে এটা ধরো ব্লকটা, আর নিচে ধরো এই ব্লকটা আছে বি। এটাকে এই একে যখন আমি এই ব্লকটাকে এই বি ব্লক মানে বি তলটার উপর আমি টেনে নিয়ে যাব, তখন কী হবে, এই যে এ ব্লকটা আছে, এই এ ব্লকটা এই দেখো নিচে বি যে তলটা আছে ওর কিন্তু খাঁজে খাঁজে এরকমভাবে অ্যাটাচ হয়েছে। তার কী হচ্ছে, অ্যাটাচ হয়ে যাওয়ার ফলে এই যে বলটা, মানে এটা কি হচ্ছে, আটকে যাচ্ছে। এই আটকে যাওয়ার ফলে কী হচ্ছে, এটা আমার টানতে কষ্ট হচ্ছে। কিন্তু এইটা কিন্তু বাস্তব চোখে আমাদের কী মনে হয়, যে একটা মসৃণ তল টেনে নিচ্ছে তাহলে সহজে চলে যাবে, কিন্তু খুব যদি আদর্শ মসৃণ তল বলে সহজে হয় না বাস্তবে। মানে ফ্রিকশনটা কিন্তু সব জায়গাতেই কাজ করে, যতই মসৃণ করা হয় কেন, একটু মাত্র ফ্রিকশন হলেও থাকবে সেটার মধ্যে। মানে অতটা মসৃণ ঠিক হয় না, মসৃণ হয় কিন্তু আদর্শ যেটাকে মসৃণতা সেটা হয় না, আইডিয়াল জিনিসটা হয় না। তাহলে এটাকে এই যে অপচয় বলটা, মানে যেটা ওকে বাধা সৃষ্টি করছে, মানে এবার কী কারণে যে খাঁজটা অ্যাটাচ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কী বলের কারণে। ধরো দু ধরনের বল হয়, মেনলি হয় একটা হচ্ছে সংশক্তি বল, ঠিক আছে, আর একটা হয় কি আসঞ্জন বল। আসঞ্জন আমি বলবো তোমাদেরকে, যে আসঞ্জন বলকে সংশক্তি বল হচ্ছে যে নিজেদের অণুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে বলে সংশক্তি বল, আর যখন বিপরীত ভিন্নধর্মী অণুর মধ্যে আকর্ষণ বল হয় সেটাকে বলবো কি আসঞ্জন বল। তাহলে বলের ব্যাপারটা বলি, তারপর আমি ঘর্ষণটা শুরু করব, ঠিক আছে। এই ঘর্ষণের মেন কারণ কিন্তু আসঞ্জন বল। ওই যে ধরো দুটো বিপরীত প্রকৃতির আছে, একটা তল আছে একটা ব্লক আছে, সেক্ষেত্রে কিন্তু ওই দুটো আলাদা আলাদা বস্তুর ক্ষেত্রে কিন্তু যে বলটা কাজ করছে, আকর্ষণ বলটা ওদের মধ্যে যে আটকে যাচ্ছে ওটা বলো, ওটা কিন্তু অ্যাকচুয়ালি আসঞ্জন বল, ঠিক আছে। তো দেখো এটাকে আমি সংশক্তি বল কি, সংশক্তি বল একই প্রকারের
অণুর মধ্যে আকর্ষণ বল, ধরো আমি যদি অণু নিয়ে উদাহরণ দিই, ঠিক আছে, ধরো H2O জলের অণু, সেক্ষেত্রে কী হবে, এই যে আকর্ষণ বলটা এটা কিন্তু সংশক্তি, আর HO যেটা এটা কি, এটা সংশক্তি, আর HO যেটা এদের মধ্যে যেটা কাজ করছে আসঞ্জন। সাপোজ এটা আমি উদাহরণ তোমাদের বোঝানোর জন্য আমি দিয়ে দিলাম যে আসঞ্জন বল। এক্ষেত্রে কি দুটো আলাদা আলাদা ব্লক থাকছে, একটা প্লেন থাকছে, একটা ব্লক থাকছে, দুটো ভিন্ন বস্তু, তাহলে ভিন্ন বস্তুর মধ্যে কী হবে, আসঞ্জন বলটা কিন্তু কাজ করবে এখানে। তাহলে আসঞ্জন বল কি, আসঞ্জন বল দুটি ভিন্ন প্রকৃতির তল বা অণু আকর্ষণ বল, এটা কি হচ্ছে, এটা কিন্তু আসঞ্জন বল। এবার ঘর্ষণে কি হচ্ছে, ধরো আমি যে তলটাকে বললাম জুম করে আমি দেখতে পাচ্ছি, সেই তলে ওই যে ধরো মানে কি আমি দেখছি ওটা মসৃণ, কিন্তু বাস্তবে কিন্তু মসৃণ থাকে না, ওটাকে আসঞ্জন বলের কারণে কি হচ্ছে, মানে বিভিন্ন প্রকৃতির অণুগুলো কী হচ্ছে এরকমভাবে আটকে আছে, এবার ওইটা কারণে আমার টানতে কষ্ট হচ্ছে, মানে আসঞ্জন বলে কিন্তু ওই ঘর্ষণের উৎপত্তির কারণ। ঠিক আছে, ধরো এটা ব্লকটা ছিল, ব্লকটা দেখিয়েছিল, ব্লকের ওপর ধরো একটা আমি যে প্লেনটা যে সারফেসটা, এটা ধরো এই সারফেসটা নিয়ে হচ্ছে, ঠিক আছে, ধরো এখানে শেপটা ঠিক হচ্ছে না, সেটা সোজা করতে হবে। সাপোজ ধরো এটা ওই প্লেনটা, ঠিক আছে, এবার এটাকে ধরো আমি এফ বল দিয়ে টানছি, ঠিক আছে, এটা ধরো এফ বল দিয়ে টানা হচ্ছে, বস্তুটাকে আমি এফ বল দিয়ে টানছি, এই ফ্রিকশনটা কি হচ্ছে এর তলে নিচের দিকে, এর ওয়েটটার জন্য কী হচ্ছে এই সংস্পর্শ তলে এই দিকে কিন্তু কাজ করছে, এটা কিন্তু স্মল। এবার এটা কি, এটা হচ্ছে ঘর্ষণ বল, আর এটাকে আমি যে বলটা প্রযুক্ত করছি প্রযুক্ত বল এফটা, আর এর নিচের দিকে একটা এর ধরো ওয়েটটা কাজে লাগছে, ওয়েটটা কি আমি এমজি বলছি। এবার কি হয় যে এমজি ধরো বস্তুটার ক্ষেত্রে ভরটা যদি আমি এম ভরে বস্তু বলি, এটা যদি এম ভরে বস্তু আছে, তাহলে এম ভরে বস্তুটার জন্য কী হবে, এমজিটার নিচের দিকে কাজ করবে, আর এর ধরো ওপরের দিকে যেটা আছে, ওপরের দিকে এই বলটা হচ্ছে কি ধরো একটা লম্ব প্রতিক্রিয়া বল এখানে কাজ করবে, ঠিক আছে, এটাকে ধরো এন রাখলাম, এনটা কি লম্ব প্রতিক্রিয়া বল, ঠিক আছে। এবার দেখো জিনিসটা, তাহলে ঘর্ষণ আমি কি বলবো, ঘর্ষণের মেন ডেফিনেশনটা এবার আসতে আমি শুরু করছি। দেখো ঘর্ষণ বলে হেডিং করবে, তার মানে কি সংশক্তি আসঞ্জন বলটা লিখবে, যে এখানে আমি একটা পয়েন্ট করে দিচ্ছি ছোট, যে আসঞ্জন বলই ঘর্ষণের উৎপত্তির কারণ, ঠিক আছে, আসঞ্জন বলটা হলো ঘর্ষণের উৎপত্তির কারণ। এবার ঘর্ষণের জিনিসটা কি, যে ঘর্ষণ কী বটে,
লিখবে পরস্পরের সংস্পর্শে। আমি ওই ছবিটাকে টাচে আনার জন্য চেষ্টা করছিলাম, এই যে নিচে প্লেনটা, এটা লিখে নেবে যেহেতু ছবিটা একটু নিচে নেমে গেল। পরস্পরের সংস্পর্শে থাকা দুটি পৃথক বস্তু বা তল বলবে বস্তুর মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি হলে বা গতিশীল হওয়ার উপক্রম করলে, মানে চলতে শুরু করবে এরকম মুহূর্তে, সংস্পর্শ তলের মধ্যে আপেক্ষিক গতির বিরুদ্ধে যে বল কাজ করে বলতে পারো তাকে ঘর্ষণ বল বলে। ঠিক আছে, ধরো আমি বস্তুটা এইদিকে যাওয়ার চেষ্টা করছে, এর কি হচ্ছে তল দিকে কি হচ্ছে বস্তুটি যখন চলতে শুরু করে দিয়েছে তখনও কিন্তু ঘর্ষণটা কাজ করে। আর যদি চলতে না শুরু করে তখন কি প্রথম মুহূর্তে কী করে, ও যখন উপক্রম করে যাওয়া তখনও সেই মুহূর্তে কিন্তু এফটা ওকে যদি না ও সেই বলটা প্রয়োগ করে বস্তুটা ওকে টানার জন্য, মানে ওই ঘর্ষণ বলের থেকে বেশি বল যদি না প্রয়োগ তাহলে কিন্তু বস্তুটাকে টেনে নিয়ে যাওয়া যাবে না। ঠিক আছে, তখন ঘর্ষণটাকে আটকে রেখে দিচ্ছে উপক্রম করে, তাহলে কিন্তু একটা। এছাড়াও তোমরা এখানে লিখতে পারো যে পরস্পরের সংস্পর্শে থাকা দুটি পৃথক তলের মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি হলে এক তল অপর তলের গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তখন সেটাকে বলা হয় ঘর্ষণ বল। যে কোনো খুশি তোমরা একটা ডেফিনেশন এখান থেকে লিখতে পারো। ঠিক আছে, আমি যেটা লিখি সেটাও লিখতে পারো, অথবা এটাও লিখতে পারো যে আপেক্ষিক দুটি তলের মধ্যে এক তল মানে গতিশীল থাকলে এক তল অপর তলের গতির বিরুদ্ধে যে বলটা প্রয়োগ করে তখন সেটা ঘর্ষণ বল, মানে অ্যাকচুয়ালি তখন সেটাকে ঘর্ষণ বল বলা হয়। এবার তোমরা বলতে পারো যে ঘর্ষণে কী কী ভাগ আছে। এই যে যখন উপক্রম করার চেষ্টা করছে, গতিশীল হওয়ার চেষ্টা করছে, তখন একটা ধরনের ঘর্ষণ কাজ করবে, আর যখন গতিশীল থাকবে তখন কিন্তু ঘর্ষণ কাজ করবে। তাহলে আমি এখানে প্রথমে ভাগ করে দিচ্ছি ঘর্ষণটাকে। ঠিক আছে, ধরো এটাতে ঘর্ষণটা মেনলি দেখো এক নাম্বার কি, এক নাম্বার কি স্থিত ঘর্ষণ। এটাকে বলে স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন মানে যখন ওই যে বস্তুটা যখন চলতে পারে না, মানে চলার উপক্রম করে, তখন সেই মুহূর্তে যে ঘর্ষণটা ওর সংস্পর্শ তলে কাজ করে সেটা হচ্ছে স্থিত ঘর্ষণ। আরেকটা হয় কি গতীয় ঘর্ষণ বা চল ঘর্ষণ। মানে অ্যাকচুয়ালি গতীয় যে ঘর্ষণটা হয় কাইনেটিক ফ্রিকশনটা, ওইটার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি চল ঘর্ষণটা কাজ করে। ওটাকে যদি ভাগ করতে যাও তাহলে গতীয় ঘর্ষণটা কি দু প্রকারে হয়ে যায় আবার, মানে কাইনেটিক ফ্রিকশনটা হচ্ছে দু প্রকার। একটা হচ্ছে বলতে পারো চল ঘর্ষণ, গতীয় ঘর্ষণটার মধ্যে, আর একটা কি আবর্ত ঘর্ষণ। এটাকে বলা হয় রোলিং ফ্রিকশন। ঠিক আছে, এবারে হচ্ছে কি আর যেটা কাইনেটিক ফ্রিকশন গতিটা, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন চল ঘর্ষণটাকে কিন্তু কাইনেটিক ফ্রিকশনে তখনও বলা হয়। ঠিক আছে, এবার যেটা হয় এখানে দেখো
মানে কি দুটো ভাগ মেনলি তোমরা এটা করতে পারো যে চলঘর্ষণ মানে কি স্থিত ঘর্ষণ, চলঘর্ষণ বা আবদ্ধ ঘর্ষণ করতে পারো। মেনলি হচ্ছে দুটো করা হয়, যে স্থিত ঘর্ষণ আর গতি ঘর্ষণটাকে দুটো ভাগ করতে, মানে এমনি তোরা ওই গতি ঘর্ষণ না লিখে তোমরা চলঘর্ষণ আবদ্ধ ঘর্ষণ বলতে পারো। এবার যেটা হয় কি, মানে ঘর্ষণ বলের প্রকৃতিটা কীরকম, এর প্রকৃতিটা কীরকম সেটা কিন্তু জানতে হবে। ঘর্ষণ বলের প্রকৃতিটা, এর প্রকৃতিটা কী দেখো, এই ঘর্ষণ বলটা কিন্তু এক ধরনের কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, মানে তড়িৎচুম্বকীয় বল, ঠিক আছে। ঘর্ষণ বল এক ধরনের তড়িৎ চুম্বকীয় বল, ঠিক আছে। এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তড়িৎ চুম্বকীয়, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এবার ধরো পরপর আমি আসছি, স্থিত ঘর্ষণ কি, তারপরে যেটা কাইনেটিক ফ্রিকশন ওটা কি। দেখো স্থিত ঘর্ষণের পার্টটা প্রথমে শুরু করছি আমি। স্থিত ঘর্ষণ কি দেখলে এখানে দেখো লিখবে, যখন ওই গতিশীল হওয়ার চেষ্টা করে বাট গতিশীল হতে পারে না, ঠিক আছে, এই কথাটা বলবে। এটা দেখো আমি লিখে দিচ্ছি, পরস্পরের সংস্পর্শে থাকা দুটি বস্তু একে অপরের সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করে কিন্তু গতিশীল হতে পারে না, তখন ওই একতল অপরতলে গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করে এই কথাটা লিখতে পারো, বা ওই সংস্পর্শ তলে আপেক্ষিক গতির বিরুদ্ধে যে বল কাজ করে তা হলো স্থিত ঘর্ষণ বল। বা স্থিত ঘর্ষণ বলতে পারো, ঠিক আছে। এবার স্থিত ঘর্ষণের ক্ষেত্রে কিছু সূত্র আছে তোমাদের। স্থিত ঘর্ষণে কখন একটা ফর্মুলা, যেমন স্থিত ঘর্ষণের ক্ষেত্রে যখন তোমরা কাজে লাগাবে স্থিত ঘর্ষণটা কী, ওর কি স্থিত ঘর্ষণে কিছু সীমাস্থ ঘর্ষণ, যেমন ওর যে ম্যাক্স ভ্যালুটা সেটাকে বলা হয় সীমাস্থ ঘর্ষণ। পর্ব আমি বলছি, তার মধ্যে দেখো ওই স্থিত ঘর্ষণের যে ফর্মুলাগুলো আমি সেগুলো তোমাদেরকে কিছু আগে লিখিয়ে দিই। তারপরে আগে প্রথমে লিখবে স্থিত ঘর্ষণের সূত্র, ঠিক আছে, স্থিত ঘর্ষণের সূত্র বলে হেডিং করবে। সূত্র কি, 1 নম্বর লিখবে স্থিত ঘর্ষণটা স্থিত ঘর্ষণ সর্বদা স্পর্শতল বরাবর আপেক্ষিক গতির বিরুদ্ধে
বাহ্যিক বলের বিপরীতে ক্রিয়া করে। ঠিক আছে, বা তোমরা এটা লিখতে পারো স্থিত ঘর্ষণ সর্বদা স্পর্শতল বরাবর আপেক্ষিক গতির বিরুদ্ধে কাজ করে, এটা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একবারে তোমাদেরকে ক্লিয়ারটা বলে দিলাম, যে ক্লিয়ার যেটা এখানে সূত্রটা লাগবে যে আপেক্ষিক গতির বিরুদ্ধে, মানে বাহ্যিক যে বলটা প্রয়োগ করলাম, যে ছবিটা আমি আগে দেখেছি, দেখো এখানে যে বাহ্যিক বলটা, এটা ধরো এফ, যে বাহ্যিক বলটা এর বিপরীতে দেখো এফটা কাজ করছে। ঠিক আছে, ওইখানে তো ওই জন্য কি লিখলাম যে স্থিত ঘর্ষণ সর্বদা স্পর্শতল বরাবর আপেক্ষিক গতির বিরুদ্ধে বাহ্যিক বলের বিপরীতে কাজ করে। দ্বিতীয়, লিখবে স্থিত ঘর্ষণ বলের সর্বোচ্চ মান বা এই স্থিত ঘর্ষণ বলে সর্বোচ্চ মানকে আবার বলা হয় সীমাস্থ ঘর্ষণ। আমি লেখাবো ওটা একবারই এখানে বলে দিচ্ছি, আমি সীমাস্থ ঘর্ষণ লম্ব, আচ্ছা এখানে একটা কন্ডিশন লিখতে হবে তোমাদেরকে, মানে এটা যদি তোমাদের ওই উপাদান আর স্পর্শতলের প্রকৃতিটা একরকম থাকে। ঠিক আছে, স্থিত ঘর্ষণ এটা এটা দেখো লিখবে স্থিত ঘর্ষণ বলে সর্বোচ্চ মান বা সীমাস্থ ঘর্ষণ লম্ব বলের, একটা কন্ডিশন আছে, লম্ব বলের সমানুপাতিক। ঠিক আছে, যদি বস্তুর, আচ্ছা বস্তু দুটি করবে, বস্তু দুটি উপাদান ও স্পর্শতলের প্রকৃতি একই থাকে। ঠিক আছে, আর তৃতীয় লিখবে মানে কি, এটার জন্য দেখো একটা ফর্মুলা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি কি বলতে পারি, দেখো ওই যে এফ, মানে যে সীমাস্থ ঘর্ষণের মানটা আমি ধরো এফ লিখলাম। ঠিক আছে, এটা সাপোজ এফটাকে লম্ব বল, দেখো ছবিতে আমি দেখিয়ে দিচ্ছি লম্ব বলটা, দেখো লম্ব বলটা আমি কী বলেছিলাম, লম্ব প্রতিক্রিয়া বলটা হচ্ছে এন। তাহলে এই যে এনটা হচ্ছে এর সাথে সমানুপাতিক। এবার যখন আমি সমানুপাতিক থেকে যখন আমি একটা সমান করব, ঠিক আছে, তখন পুরো একটা কনস্ট্যান্ট লাগাবো, তখন কনস্ট্যান্টটাকে বলা হয় মিউ। ঠিক আছে, মিউটা যখন স্ট্যাটিক ফ্রিকশনে কাজ করে তখন বলা হয় মিউ এস। ঠিক আছে, মিউ এস, এটাকে বলা হয় স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। এবার এটা যখনই আবার চল ঘর্ষণে চলে যাবে তখন কিন্তু তোমরা এটাকে মিউকে তখন বলবে। ঠিক আছে, তখন কিন্তু মিউকে হয়ে যাবে, তাহলে কি মিউ এসটা স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, মিউটা কি চল ঘর্ষণ গুণাঙ্ক। এটা ছোটো করে আমি ওই জন্য ইকুয়েশনটা এখানে লিখে দিলাম। তিন নাম্বার তোমরা লিখবে যে মানে স্থিত ঘর্ষণের যে সর্বোচ্চ মানটা, আগের মতো যে কন্ডিশন, উপাদান, ঠিক আছে, স্পর্শতলের প্রকৃতি আর স্পর্শতলের ক্ষেত্রফলের ওপর, আমি একবারই লিখে দিলাম পুরোটা, যে স্থিত ঘর্ষণ মানে সর্বোচ্চ মান, মানে তোমরা এটা সীমাস্থ ঘর্ষণ বলতে পারো, ওর উপাদানটা মানে যে তলটা নিয়েছি আমি সেই তলের উপাদান। ঠিক আছে, বা তোমরা এটা বলতে পারো যে বস্তু দুটির উপাদান স্পর্শতলের প্রকৃতি ও স্পর্শতলের ক্ষেত্রফলের ওপর
নির্ভর করে না। ঠিক আছে, এই তিনটে হলো মেন স্থিত ঘর্ষণের ফর্মুলা। এবার দেখো যখন এটা সীমাস্থ ঘর্ষণের ব্যাপারটা একটু বলে দিই। সীমাস্থ ঘর্ষণটা যখন কাজে লাগবে, ওটা সর্বোচ্চ মানটা, এটাকে স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মানই হলো সীমাস্থ ঘর্ষণ। ধরো আমি একটা উদাহরণ দিয়ে এখানে বুঝিয়ে দিই। ধরো এখানে ব্লকটা আছে, ব্লকটা এটা ব্লকটা আছে। এই ব্লকটা ধরো আমি বললাম চলার উপক্রম করছে কিন্তু চলতে পারছে না। ঠিক আছে, একটা তলে আছে, এই তলটাতে ধরো আছে। এবার ধরো আমি বললাম যে এর তো ধরো ওয়েট আছে একটা mg, নিচের দিকে কাজ করছে ওয়েটটা, আর এটা ধরো এনটা এদিকে কাজ করছে, যেটা লম্ব প্রতিক্রিয়া বল। ঠিক আছে, এবার ধরো আমি বললাম যে এর মধ্যে ঘর্ষণ বল যেটা, এই ধরো ফ্রিকশন কাজ করছে, এর এইদিকে ফ্রিকশনটাকে যদি টানতে শুরু করি তাহলে ফ্রিকশনটা ধরো আমি বললাম 5 নিউটন কাজ করছে। ঠিক আছে, 5 নিউটন ফ্রিকশন কাজ করছে। তাহলে দেখো যদি আমি একে 4 বা 3 নিউটন, আমি বললাম 3 নিউটন বল দিয়ে টানার চেষ্টা করছি এদিকে। ঠিক আছে, 5 নিউটন কিন্তু উল্টো দিকে কাজ করছে, আমি 3 নিউটন মানে 5 নিউটন মানে আমার যে ফ্রিকশনটা কাজ করছে সেটা হচ্ছে 5 নিউটন, আর আমি ধরো 3 নিউটন বল নিয়ে ওকে টানার চেষ্টা করি, তাহলে কি ও এগোবে? কোনো মতেই এগোতে পারবে না। এরপর ধরো আমি যদি বলি যে বলের মানটা যদি এইখানে 3.5 নিউটন করলাম, তাহলে কি এগোতে পারবে না। 4.8 করলাম, তাহলেও কিন্তু এগোতে পারবে না। ঠিক আছে, তার মানে 4.8টাও কিন্তু ওই ঘর্ষণের বলে কিন্তু কাজে লেগে যাচ্ছে। ঠিক আছে, এবার কি এর কী হলো, ধরো যে কোনো ঘর্ষণটা কী হচ্ছে, যখন বস্তুটা গতিশীল হয়ে যাবে তার ঠিক আগের মুহূর্তে, যেটা আমাকে আমি যদি বলি 4.99 নিউটন, তাও কিন্তু হতে পারবো না। একবারে পিওর যখন 5 নিউটন বলবো, আমার 5 নিউটন ওকে ব্যালেন্স করে গেছে, মানে দাঁড়িয়ে থাকবে। 5 মিনিটের পরে সামান্য মনে করো 5.00001 নিউটন সামান্য বল প্রয়োগ করছে, তাহলে তখন কী হবে, বস্তুটা কিন্তু চলতে সামান্য একটু বেশি হলে চলতে শুরু করে। তার মানে কি 5 নিউটন হচ্ছে কি ওই যে ঘর্ষণ বলটা কাজ করছিল, আমি বললাম কি তার মানে কি 3.5 নিউটনও কিন্তু আমি মানে 3.5 নিউটন বল প্রয়োগ করলে কী হবে, ওটা কিন্তু ঘর্ষণ আটকিয়ে দেবে, ওকে যেতে পারবে না, কারণ ঘর্ষণ বলটা তো 5 নিউটন কাজ করছে। 4.8 করলেও কিন্তু চলতে পারবে না। 5 নিউটন থেকে সামনে বেশি, মানে 5 নিউটন হচ্ছে ওর ম্যাক্স মান, যার থেকে ওপরে দিলেই কিন্তু বস্তুটা চলছে। তাহলে 5 নিউটন হলো সীমাস্থ ঘর্ষণের ওই যে সর্বোচ্চ মানটা, ওকেই বলা হচ্ছে কিন্তু স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান, তাহলে ওইটাকেই বলা হচ্ছে কিন্তু সীমাস্থ ঘর্ষণ। ঠিক আছে, এবার হচ্ছে কি এদের মানটা দেখো, সবসময় কিন্তু মনে রাখবে এর মান স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান ঘর্ষণ গুণ। অ্যাকচুয়ালি এখানে যে বললাম ফর্মুলাটা কি বললাম, যে এখানে যে বলটা কাজ করছে, তার মানে কি আমি এখানে বলতে পারি ফর্মুলাটা অনুযায়ী যে লম্ব বলে সমানুপাতিক, তাহলে এফ সমানুপাতিক আমি এন বলেছিলাম, তাহলে এফ সমানুপাতিক হচ্ছে মিউ এস এন, তাহলে মিউ সমান কি মিউ এস কি এফ বাই এন। তাহলে মিউ এসটাকে কী বললাম আমি, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। এবার স্থিত ঘর্ষণ যে গুণাঙ্কটা আছে, স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান মনে রাখবে 1-এর থেকে মিউ এস এর মান সর্বদা কী হবে, 1-এর থেকে কম হবে কিন্তু। ঠিক আছে, 1-এর কম সর্বদাই কিন্তু 1-এর কম হয় মানটা, 0.4, 0.6, 0.8, 0.9 এরকম ম্যাক্স, কিন্তু 1-এর কম হবে মানটা। যেহেতু একটু বেশি হবে 1-এর মধ্যে হবে, 1-এর থেকে কম হয়ে যাবে। ঠিক আছে, 0 থেকে 1-এর মধ্যে হতেই থাকবে মোটামুটি। 0.54 নর্মালি যেটা হয় 0.456 এরকমই বেশি থাকে। ঠিক আছে, 1-এর কম, এইটুকু মনে রাখবে তোমরা।
তাহলে ঘর্ষণ গুণাঙ্ক যদি বলি, ঘর্ষণ গুণাঙ্কে কি মাত্রা থাকবে না একক থাকবে, এরকম বলো। তাহলে আমি যদি বলি ঘর্ষণ গুণাঙ্ক এইখানে, তাহলে এফটা কি হচ্ছে বল, দুটোই বল, তাহলে বল বাই বল। তাহলে আমি যদি বলি মাত্রা যদি বলি mL/2, নিচেও কি mL/2, দুটোই কিন্তু বল, এখানে এটাও বল এটাও বল। তাহলে এখানে কী হবে, অ্যাকচুয়ালি কেটে হয়ে যাবে কি 1। তার মানে এটি হচ্ছে কি ঘর্ষণ যে গুণাঙ্ক, সিদ্ধ ঘর্ষণ গুণাঙ্ক বা নর্মালি ঘর্ষণ গুণাঙ্কও বলতে পারো। তাহলে কি ঘর্ষণ গুণাঙ্ক, চলো ঘর্ষণ বলতে পারো, কোনো অসুবিধা নেই। ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে এক ধরনের মাত্রাহীন রাশি, ঠিক আছে। আর এটা মানটা মনে রাখবে। এই যদি বলে একক কি, তাহলে ঘর্ষণ গুণাঙ্ক কিছু একক, যেহেতু মাত্রা এখানে দেখাচ্ছে না, তাহলে কি একক এখানে দেখো, মানে বল বাই বল, বলের একক বাই বলের একক, নিউটন বাই নিউটন। আমি যদি এককে যদি বলি, ঠিক আছে, মাত্রার কন্ডিশনে, এককের কন্ডিশনে যদি বলি এককটা কী হবে, মানে বল বাই বল, নিউটন বাই নিউটন সমান কেটে 1। তার মানে এটাও বলতে পারো যে ঘর্ষণ গুণাঙ্ক একটা কি এককহীন রাশি, কোনো একক থাকছে না, ঠিক আছে। ঘর্ষণ গুণাঙ্ক একটা মাত্রাহীন রাশি, আর এটা কি এককহীন রাশি, কোনো একক থাকে না। এবার লম্ব প্রতিক্রিয়াটা কি একটু বলে দিই। লম্ব প্রতিক্রিয়াটা হচ্ছে ওই ধরো ওপর দিকে mg সমতুল্য, মানে আমি ধরো এখানে ইকুয়েশনটা বসালাম, মানে এনটা দেখো কাকে ব্যালেন্স করছে, এখানে দেখো এনটা কিন্তু mg-কে ব্যালেন্স করছে, এনটা mg-কে ব্যালেন্স করে যাচ্ছে। তাহলে আমি যে ইকুয়েশনটা বসালাম এখানে, ওই ইকুয়েশনটা আমি আরেকবার এখানে বসিয়ে দিচ্ছি। এফ সমান কি, তাহলে পুরোপুরি মেন ফর্মুলাটা যদি লিখতে চাও, ঘর্ষণের সমীকরণ যেটা, তাহলে কী করবে, এফ সমানুপাতিক এন, এফ সমান কি মিউ এস, স্থিত ঘর্ষণের ক্ষেত্রে মিউ এস এন, এবার এফ সমান মিউ এস, কিন্তু এনের জায়গায় কী বললাম mg, তাহলে মানটা আমি বসাতে পারি মিউ mg। তাহলে এটা কি ঘর্ষণের ক্ষেত্রে মেন ফর্মুলা, তাহলে এফ সমান কী হবে মিউ এস mg, ঠিক আছে। তো আজকে মোটামুটি আমি এটা অবধি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এনটা কি লম্ব প্রতিক্রিয়া, ওটা কার সঙ্গে সমান হচ্ছে দেখো, এখানে mgর সাথে কিন্তু সমান হয়ে যাচ্ছে। এরপর আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে ঘর্ষণের যে কিছু জিনিস আছে, যেমন হচ্ছে স্বনিয়ন্ত্রক বল, যেটা ওই ব্যাপারটা নিয়ে একটু বলবো। আর অ্যাকচুয়ালি স্বনিয়ন্ত্রক বল মানে কি, আপেক্ষিক গতির বিরুদ্ধে তো কাজ করে সর্বদাই, কিন্তু এটা একটা আপেক্ষিক, মানে আপেক্ষিক গতিটা ধরো যদি শূন্য করতে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু ঘর্ষণ বলটা সেই পরিমাণ, যতটা পরিমাণ বল দিয়ে মনে করো যে বল দিয়ে টানা হচ্ছিল সেই পরিমাণ বলটাকে কিন্তু তত পরিমাণ বল দিতে হবে, ঠিক আছে। মানে কি ঘর্ষণ বলের মানটাও কিন্তু সমান হতে হবে, বাহ্যিক বলটা সমান হতে হবে আর বিপরীত হতে হবে, তা না হলে কিন্তু ঘর্ষণটাকে কিন্তু আটকানো যাবে না, মানে বস্তুটাকে থামানো যাবে না, বস্তুটা আর কি মানে গতিশীলই থাকবে। তাহলে ওকে যদি থামাতে হয়, ধরো এই বস্তুটাকে যদি আমি এখানে থামানোর চেষ্টা করি, বস্তুটা ধরো গতিশীল আছে, তাহলে এই বস্তুটাকে যদি আমি গতিশীল বস্তুটাকে যদি থামানোর চেষ্টা করি, তাকে ওই ঘর্ষণটা সম পরিমাণ বলটা বা যে বল নিয়ে যাচ্ছে সেই বলটা সমান ঘর্ষণ বল প্রয়োগ করলে আমি বস্তুটাকে থামাতে পারি। এই জন্যই কী বলছে স্বনিয়ন্ত্রক বল, মানে ওই যত ওই বাহ্যিক বলটা প্রয়োগ করব তার সমানই কিন্তু ওই ঘর্ষণ বলটা কাজ করাতে হবে, ঠিক আছে। এই জন্য কি এটাকে বলে স্বনিয়ন্ত্রক বা সেলফ অ্যাডজাস্টিং ফোর্স বলা হয়, ঠিক আছে। স্বনিয়ন্ত্রক বল আমি এটা লিখে দিচ্ছি, স্বনিয়ন্ত্রক বল, এটা যে ঘর্ষণ বল হচ্ছে একটা স্বনিয়ন্ত্রক বল বলা হয়, ঠিক আছে। সেলফ অ্যাডজাস্টিং ফোর্স এই কারণে বলা হয় সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, যে বিপরীত অভিমুখে আর সমান পরিমাণ কাজ করে ওকে আটকানো। যদি যে বলটা প্রয়োগ করে বস্তুটা গতিশীল থাকে, সেই বলের সমতুল্য বল নিয়ে প্রয়োগ করলে বিপরীত অভিমুখে তবে কিন্তু আটকানো যায়, এই জন্য স্বনিয়ন্ত্রক, ঠিক আছে। নেক্সট ক্লাসে তাহলে অন্য বিষয় নিয়ে আমি ঘর্ষণের ব্যাপারগুলো, তারপর হচ্ছে স্থিতিকোণ বিরামকোণ নিয়ে আলোচনা করবো। আজকে এত দূরে।